चाय वाला इस लोकतंत्र के अंदर एक वोट के अधिकार से बिना चाय वाले से प्रधानमंत्री बन जाता। এদিকে নরেন্দ্র মোদীকে কঠিন ধোলাই করলেন সংসদের মধ্যে। শেখ হাসিনা ইস্যু করে কেন এরকম হট্টগোল তৈরি হলো? ট্রাম্প যে এই পরিমাণ হতাশ করবে বর্তমান সরকারকে বা এত বড় ধাক্কা দিবে, ট্রাম্প এবং মোদির যে কথা হলো বাংলাদেশকে নিয়ে, সেটার পর থেকে কিন্তু এবার শেখ হাসিনাকে দূর দূর করে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করতেছেন। ইন্ডিয়া থেকে বলছেন আপনি দেশ থেকে চলে যান, আপনাকে নিয়ে আমার খুবই সমস্যা হচ্ছে, প্রোটোকল দেওয়া লাগতেছে, তার খাবার নিশ্চিত করা লাগতেছে, মানে দুনিয়ার ঝামেলা তাকে নিতে হচ্ছে। আর এদিকে বাংলাদেশের সঙ্গে খারাপ সম্পর্ক হচ্ছে ভারতের। এখন যদি শেখ হাসিনা তো আগামী 25-30 বছর বাংলাদেশে কোনোভাবেই সরকারে আসতে পারবে না, তার মানে এখন সম্ভবত তাকে চিন্তা ভাবনা হচ্ছে যে বিএনপি আওয়ামী লীগের সঙ্গে বাদ দিয়ে বিএনপি এবং জামাতের সঙ্গে একটা ভালো সুসম্পর্ক তৈরি করবে, দেশের সাথে বাণিজ্যিকভাবে অর্থনৈতিকভাবে সবকিছুর ব্যাপারে তারা ঠিকঠাক করবে। কিন্তু শেখ হাসিনাকে দেশে রাখলে তা তো সম্ভব নয়। এজন্য শেখ হাসিনাকে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করতেছেন, শেখ হাসিনাকে বোঝানোর চেষ্টা করছেন আপনি দেশ থেকে চলে যান। এইরকম একটি সিচুয়েশন তৈরি হয়েছে ভারতে, এবং শেখ হাসিনা এখন নাকানি চুবানির মতো একটা অবস্থায়, অপমানিত অপদস্থ একটা অবস্থায়, কেননা তিনি অন্য কোনো দেশেও যেতে পারতেছেন না, তিনি আসলে দেশের মানে ইন্ডিয়াতেও থাকতে দিচ্ছেন না মোদি, এরকম একটা অবস্থা। চলুন সরাসরি আমরা এই প্রতিবেদনটি দেখবো, নাটকের সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলে সকল উত্তর পেয়ে যাবেন। ছোট করে রিকোয়েস্ট, চ্যানেল নতুন সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে লাইক দিয়ে কমেন্ট করে আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন। খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, না টেনে দেখতে হবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। চলুন ভিডিওটি দেখা যাক। হোয়াইট হাউসে তখন ঝলমলে আলো। আন্তর্জাতিক গণমাধ্যমের সামনে বসে আছেন ডোনাল্ড ট্রাম্প, পাশে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতীয় সাংবাদিকদের সামনে উত্তেজনা স্পষ্ট, কারণ তারা আজ বাংলাদেশের প্রসঙ্গ তুলবে। এক ভারতীয় সাংবাদিক সুযোগ পেয়ে গেলেন, স্পষ্ট ভাষায় বললেন, মিস্টার ট্রাম্প, আপনি জানেন যে প্রেসিডেন্ট বাইডেনের সময় বাংলাদেশে সরকার পরিবর্তন হয়েছে। আমেরিকার ডিপ স্টেট এতে জড়িত ছিল, এমনকি প্রফেসর ইউনুস জুনিয়র সারোসের সাথে দেখা করেছেন। এ বিষয়ে আপনার বক্তব্য কি? ট্রাম্প একটু থামলেন, তার চিরচারিত ডোন্ট কেয়ার ভাব মুখে ফুটে উঠল। তারপর মাছি মারার ভঙ্গিতে মোদিকে উদ্দেশ্য করে বললেন, না, আমাদের ডিপ স্টেট বাংলাদেশের বিষয়ে জড়িত ছিল না। এই ন্যারেটিভ তৈরিতে প্রধানমন্ত্রী মোদি দীর্ঘদিন কাজ করছেন, যেন শত বছর ধরে কাজ করছেন। এরকম প্রচারণা পড়ে আমার এমনটাই মনে হয়েছে। বাংলাদেশ বিষয়ক জবাব আমি তার কাছেই চাইতে বলবো। সাথে সাথে সারা বিশ্বে হাসির রোল পড়ে গেল। মোদি বসে আছেন, মুখে অস্বস্তির ছাপ স্পষ্ট। আন্তর্জাতিক গণমাধ্যমের ক্যামেরা তখন মোদির মুখের প্রতিটি ভঙ্গি ধরে রাখছে। যখন ডক্টর ইউনূসের ভক্তরা ডোনাল্ড ট্রাম্পের বন্ধু ইলন মাস্কের সাথে কথোপকথন নিয়ে এনজয় করছে, উপদেষ্টার স্ট্যাটাস দিচ্ছে বা বাংলাদেশের গণমাধ্যম নানান নিউজ করছে, এর মাঝখানে ট্রাম্প যে এই পরিমাণ হতাশ করবে বর্তমান সরকারকে বা এত বড় ধাক্কা দিবে, এটা কেউ কল্পনাও করে নাই। পুরা গেম মানে ওভার করে দিছে ট্রাম্প। এইরূপ মানে ডক্টর ইউনূসের সাথে কি পুরোনা ঝালটা মিটাইলো যে তোমার কাছে টাকা টোকা আছে, গ্রামীণ ব্যাংক আছে, তুমি চালাও, তোমার দেশে টাকা আছে। ঘটনার প্রেক্ষাপট দেখেন, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি শক্তিশালী করার ক্ষেত্রে একটা বরাদ্দ ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের। টাকাটা কত? $2,90,00,000, যা বাংলাদেশি টাকায় 350 কোটি টাকা। তার মানে আমেরিকা সারা পৃথিবীতে কি পরিমাণ দান অনুদান দেয়, এটা আসলেই শিক্ষণীয়। এখন আপনার যুক্তরাষ্ট্র সরকারের কেন্দ্রীয় খরচ কমানোর জন্য দ্বিতীয় মেয়াদে এসে বিভিন্ন জিনিসে কাটছাট বাজেট শুরু করেছেন ডোনাল্ড ট্রাম্প। আর এর মাঝখানে এগুলোর জন্য তিনি একটা কমিটি গঠন করছেন, যেটা হচ্ছে যে ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি, মানে ডস। আর এর প্রধান করা হয়েছে কাকে? বিলিয়নিয়ার ইলন মাস্ককে। এখন সেই ইলন মাস্কের সাথে আমরা যখন দেখলাম ডক্টর ইউনূসের কথা, স্টারলিংক আসবে, বাংলাদেশে ব্যবসা করবে, এর ঠিক পরের দিনই আমরা গণমাধ্যমে খবর পাচ্ছি যে এরই মধ্যে ডজ বাংলাদেশ সহ বিভিন্ন দেশে দেওয়া যে বিভিন্ন রকম সহযোগিতা আছে সব বাতিল করে দিয়েছে। শুধু বাংলাদেশকে না, তবে আমরা তো ক্ষতিগ্রস্ত হয়েছি। তাদের ভেরিফাইড এক্স অ্যাকাউন্টে এই খবরটি আসার পর বাংলাদেশের গণমাধ্যম নিউজটা করছে। আমরা মানব জমিনে দেখছি, বাংলায় অনুবাদ করা ফিচারটিতে বলা হয়েছে যে বাংলাদেশের রাজনৈতিক ক্ষেত্রকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র বরাদ্দ রেখেছিল $2,90,00,000। ভারতে ভোটার উপস্থিতি বাড়ানোর জন্য বরাদ্দ করা হয়েছিল $2,10,00,000। নেপালে
ফেডারেলিজম এবং জীববৈচিত্র্য বিষয়ক প্রজেক্টে বরাদ্দ দেওয়া হয়েছিল $3,90,00,000 আর দক্ষিণ আফ্রিকায় অংশগ্রহণমূলক গণতন্ত্রের জন্য বরাদ্দ করা হয়েছিল $25,00,000 মালিতে সামাজিক সংহতি বৃদ্ধির জন্য বরাদ্দ করা হয়েছিল $1,40,00,000 এমনিতে আরো বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের আপনার এই বাজেটগুলা বরাদ্দ ছিল, কিন্তু বলা হয়েছে যে এক দাগে সবগুলা বাতিল করা হয়েছে। বাংলাদেশের সাথে আদৌ ক্ষতিগ্রস্ত হয়েছে কম্বোডিয়া, সার্বিয়া, মালি, লাইবেরিয়া, মোজাম্বিক, মিশর সহ বিভিন্ন দেশ। আসলে একটু পানি খেয়ে নেই। আমেরিকা যে সিদ্ধান্তটা নিছে এটা বৈশ্বিক একটা সিদ্ধান্তে তারা গেছে। আমরা নিজেরও জানতাম না যে এই আমেরিকা এত টাকা বাংলাদেশে দেয়। এখন দেখেন ধাপে ধাপে একটা একটা বের হয়ে যাচ্ছে, কখন বন্ধ হওয়ার পরে আবার সরকারে আওয়ামী লীগ নাই, এই মুহূর্তে এগুলো বের হচ্ছে। এই যে টাকা আসতো কই যাইতো এই টাকা? ট্রাম্প বন্ধ করে দিছে, ভালোই হয়েছে। কারণ কি আমাদের দেশের মতো দেশগুলোতে এই টাকা আসলে আমরা তো জানলামই আজকে যে বাংলাদেশের জন্য এরকম বরাদ্দ দেয়। আমি কখনো এই যে নিউজ করতেছি এত বছর, আমি কখনো আসলে শুনি নাই যে রাজনীতি শক্তিশালী করার জন্য এত টাকা বরাদ্দ করে যুক্তরাষ্ট্র সরকারিভাবে। বেসরকারিভাবে এটা অনেক কিছু হয়তো খেলা চলে অফলাইনে অনলাইনে, বাট বর্তমানে এটা সরকারের জন্য একটা ধাক্কা। বিশেষ করে আমরা অনেকে মনে করছিলাম যেহেতু ডক্টর ইউনূস তিনি আছেন, ইলন মাস্কের সাথে কথা হচ্ছে, অথবা বিশ্বব্যাপী একটা কানেক্টিভিটি আছে, তো সেই ক্ষেত্রে আমাদের সাথে ভালো বন্ধুত্ব থাকবে, অন্যটা কাটুক ভাই, আমাদেরটা ঠিক থাকবে, সেটা কিন্তু হচ্ছে না। আসলে এটা কেন হচ্ছে না? ওয়ার্ল্ড ওয়াইড একটা অ্যাকশন চলছে ট্রাম্পের, যে আমেরিকার থেকে ফক্তা খাওয়া, ফ্রি খাওয়া বন্ধ, খাইবা আবার আমাদের সমালোচনা করবা। আপনারা জানেন যে কৌটিল্যর দর্শন মতে ভারত তার পররাষ্ট্রনীতি তৈরি করে এবং সেই অনুযায়ী কাজ করে, তার কৌশল ঠিক করে। বাংলাদেশের মতো একটা দেশ যেখানে তার দাসী হাসিনাকে সরায় প্রফেসর ইউনূস আসিছে ক্ষমতায়, সেই সরকারকে সে কিভাবে বিপদে ফেলবে তার নিদান সে কৌটিল্য থেকে খুঁজবে। তার নিদান করলে কৌটিল্য দিয়েও গেছে। আসেন দেখি ভারত এটা প্রয়োগ করতেছে কিনা। এটা লম্বা আলোচনা, ভয় নাই, মজা পাবেন, চিনতে পারবেন কিছু নতুন শত্রু, আর তার সাথে আগামী শত্রুদেরকে মোকাবেলা করার কিছু রসদও পাইবেন। যারা আগের ভিডিওটা দেখেন নাই তারা দেখে আসতে পারেন এটা ওই যে ইন্ডিয়া ক্যাঙ্কা করে কৌটিল্যর নীতি প্রয়োগ করে, তাহলে আলোচনা বোঝা অনেক সহজ হবে। চলেন আল্লাহর নামে শুরু করি। কৌটিল্য তার অর্থশাস্ত্রে গুপ্তচর বৃত্তির একটা আলাদা অধ্যায় রাখছে। এই গোয়েন্দাগিরি বা গুপ্তচর বৃত্তিকে বলছেন গুড়ো পুরুষ। গুড়ো পুরুষ সংস্কৃত বাংলা আর কি। তবে আমরা বোঝার সুবিধার্থে গোয়েন্দা বা টিকটিকি বা রয়্যাল এজেন্ট বা ভারতের দালাল হিসাবে বলবো, একই জিনিস আর কি। কৌটিল্য অন্য রাজার ক্ষেত্রে বা শত্রু রাজার ক্ষেত্রে বা তার দেশে গোয়েন্দা কার্যক্রমের জন্য 4 ধরনের গোষ্ঠীকে মূল টার্গেট হিসেবে বিবেচনা করে। 4 ধরন: ক্রুদ্ধবর্গ, ভীতবর্গ, লুব্ধবর্গ, মানিবর্গ। ভয় পায় না, সহজে বুঝায় বলবো। প্রথমে দেখি ক্রুদ্ধবর্গ কারা। এই বর্গের কোন কোন প্রজাতির লোক আছে যাদেরকে ভারত টার্গেট করবে? 1 নাম্বার শত্রু রাজা, মানে ভারতের জন্য যে যারা শত্রুপক্ষ অর্থাৎ আমাদের অন্তর্বর্তী সরকার, যাদের অর্থ বা টাকা দিবে বলে প্রতিশ্রুতি দিচ্ছে কিন্তু টাকা দেয় নাই। যেমন ধরেন জুলাই বিপ্লবে আহত ছাত্র জনতা, তাদেরকে টার্গেট করবে। এই যে আহতরা এসে যে ঘেরাও টেরাও করতেছে, এটার পেছনে ভারতের হাত থাকতেই পারে। 2 নাম্বার কোন শিল্প, ব্যবসা বা অন্য সুবিধা প্রদানের বিষয়ে যাদেরকে সুবিধা দেওয়া হয় নাই। যেমন ধরেন যারা মনে করে যে উপদেষ্টা পরিষদ বা অন্য জায়গায় তাদের বেশি লোক নাই, তাদের ব্যবসায়ীরা আশানুরূপ চুরি করতে না পেরে এখন দিশাহারা, তাদের লোকদের ট্রান্সফার পোস্টিং প্রমোশন ইচ্ছা মতো হইতেছে না, নাই তো কইছেই বিএনপি থেকে সুপারিশের পর সুপারিশ আসে, সেটা বোধহয় হচ্ছে না এখন, তাই না? যাদেরকে রাজার প্রিয়জনের রাজকুলে ঠাই দেয় নাই, মানে মন্ত্রিসভা বা উপদেষ্টা পরিষদে প্রবেশ করতে দেয় নাই, বুঝেছেন তো? এরপরে আছে রাজার আদেশে যারা প্রবাসে সংক্ষুব্ধ অবস্থায় জীবনযাপন করছেন। এটা বোঝা খুব সহজ, যে নবনীতা, বমিতিয়াল, হ্যাঁ, আরিফ, জেব, টিকটিকি, আসাদ নূর, এরা সবাই। আবার নতুন কিছু পাগলের আমদানি হয়েছে, যাদের সাথে ওই যে আমাদের কাটালরানি রাতে আড্ডা দেয় আর কি, আইতে যায় আড্ডা দেয়, বুঝেছে? তারপরে যাদেরকে রাজা বা আমাদের প্রফেসর ইউনূস ডেকে এনে পরাজিত বা তিরস্কার করেছেন, বকা দিচ্ছেন, বুঝাও। তারপরে যারা অনেক ব্যয় কইরাও কাজ উদ্ধার করতে পারে নাই। এই লিস্টে আছে মূলত আওয়ামী লীগের শেষ সময় যে সমস্ত ব্যবসায়ী কাজ পাওয়ার জন্য ঘুষ দিছে, কাজ পাইতে পাইতে তাদের আপায় পালাই গেছে। তো সেই সমস্ত ব্যবসায়ী ছাত্র জনতা বিপ্লবের সময় হাসিনারে তেল দিতে তার কার্যালয়ে গিয়ে ভয় নাই আপা বলে আসছে না, তাদের ব্যাপারে সাবধান। তারা ভারতের গুপ্ত এজেন্ট হওয়ার সম্ভাবনা প্রবল। ইউনিট সরকারের কাছে গিয়ে যারা কোনো ধান্দা করতে পারে নাই, তারাও আছে এর মধ্যে। এরপরে আছে যারা নিজ যোগ্যতার অনুযায়ী কাজ দেওয়া হচ্ছে না বলে মনে করে, তারা এটা মনে করায় দিই আর কি। আমি পররাষ্ট্র ক্যাডারের সমস্যা নিয়ে ভিডিও করেছিলাম না, যে এটা এই জন্যে তাদের সমস্যা এখন অনেক সমাধান হয়েছে আলহামদুলিল্লাহ। আরো কিছু আছে, সেটা আরেকদিন বলবো নি। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ক্যাডারে দ্বন্দ্বের সমাধান করা। প্রশাসন ক্যাডারের স্যারদের কইতেছি, ওনারা আবার স্যার না দেখলে আবার মাইন্ড করে না, তো স্যার ডেকে কইতেছি দয়া করে নিজেদের লোভ কমান। সব ক্যাডারের অফিসারদের নিজেদের ভাই আর পরিবারের সদস্য ভাবেন,
তাদের সমস্যার সমাধান করেন। আমার কথা তো আপনাদের কানে ঢুকবে না। নাইলে কেন একদিকে আপনারা 25 কেন্দ্রের আন্দোলনকারীদের চাকরি থেকে বরখাস্ত করতেছেন, অন্যদিকে আপনাদের আওয়ামী লীগের বন্দনা করে বরখাস্ত হওয়া পিচ্চি স্বৈরাচার ম্যাজিস্ট্রেটকে জামিন দিতেছেন? ফাজলামি পাইছেন? দেশটা কি আপনাদের বাপের তালুক? হ্যাঁ, লাস্ট ওয়ার্নিং দিতেছি, এরপর আর কোনো কথা হবে না। সোজা মায়ের সোজা সোজিয়াওয়ালের সামনে গরু পেলামার যে আপদ করবো, পাল্লে টেকায়েন, সবার নাম লিস্ট করেছি, ধরলে গেলে কাউরে ছাড়ুম না, পুরা 16 বছরের ইতিহাস ধরে টান দিব। এরপরে আছে যাদেরকে সম্মানজনক পদ বা নিয়োগ থেকে বিদায় করা হয়েছে, তারা এই লিস্ট নিয়ে বেশি কথা বললাম না, এটা সবার জানা আছে। এরপরে আছে যাকে রাজা তার প্রাপ্য মূল্যায়ন করেন নাই। এই গ্রুপের মূল টার্গেট হলো সেই সব লোক যারা ফ্যাসিস্টের দোষর না, কিন্তু ইউনূস স্যারের সরকার তাদেরকে যথেষ্ট মূল্যায়ন করে নাই আর কি। এই তালিকা কিন্তু অনেক বড়, যেমন ধরেন কথা কামাল এই তালিকার লোক কলে, বুঝি চাও, ওর পিছে কলে ইন্ডিয়া লাইন দেবে। এখন ইন্ডিয়ার কাছে অলরেডি সেল হয়ে গেছে কিনা এটা উইকোর ব্যাপারে। আর তারপরে আছে যার স্ত্রীকে শত্রু রাজার কেউ করেছে। ভাই ভাই আমি কেউ কিছু করি নাই, আমি কিছু করেছি নাকি পেজে যাও উত্তর দেই আর কি। আপনার ওইটা আপনার অন্দরমহলে গর্ব সঞ্চার করেছে, কেস করে জটিল লাগিচ্ছে, বুঝছাও। এরপর হইতেছে যাদেরকে কারারুদ্ধ করা হয়েছে তারাও এই গোত্রে যোগ দিবে। দেখেন এখন জেল থেকে যারা সিরকুট লেখে, ফেসবুকে স্ট্যাটাস দেয়, এই গ্রুপকে ভারত এখন অ্যাক্টিভ করতেছে, তাই আমাদের এদের বিষয়ে সাবধান থাকতে হবে। এরপরে আছে বিনা বিচারে অন্যের কথা শুনে যাকে দণ্ডিত করা হয়েছে বেইনসাফি করিয়া। আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে, আমার মহামান্য সুপ্রিম কোর্টকে অনুরোধ করবো, দয়া করে কারো প্ররোচনায় কাউকে বিনা বিচারে সাজা দেবেন না, বেইনসাফি করবেন না। প্রত্যেক অভিযুক্তের ব্যাপারে খোঁজ নেন, তাদের ব্যাকগ্রাউন্ড চেক করেন, যদি দোষী হয় সাজা দেবেন অবশ্যই। অনেক ভালো লোক আছে যারা কিছুই করে নাই কিন্তু তাদেরকে হয়রানিমূলক মামলা দেওয়া হইতেছে। এই বিপ্লবী চেতনার নাম কইয়া কেউ যেন তাদেরকে ফাঁসায় দিতে না পারে, এটা একটু দেখবেন। পুলিশ বাহিনী আপনাদেরকে বলতেছি, আপনারা আওয়ামী দুর্বৃত্তদের কোনো মামলায় বাজ বিচার না করিয়া ঢুকাইতেছেন। আপনাদের বললে বলেন স্যার এটা তো দুর্বৃত্ত, এর মামলায় ঢুকাবো না। মামলায় ঢুকাবেন, অবশ্যই ঢুকাবেন, কিন্তু হাওয়াই মামলায় না। সে যদি দুর্বৃত্তই হয় তার দুর্বৃত্তপনা খুঁজে বের করেন, সেটা ডকুমেন্ট করেন, তারপরে মামলা দেন সেটার ভিত্তিতে। খাইটা খান্ডারে ভাই, সত্যের পথ, ইনসাফের পথ, এটার কোনো শর্টকাট নাই। ভুয়া মামলা দিয়েন না, ভুয়া মামলায় খালাস পাওয়া যাবে দুর্বৃত্ত। আর যদি ভুয়া মামলায় শাস্তি হয় তাহলে আপনি মারাত্মক বেইনসাফি করলেন, আর পুরা জাস্টিস সিস্টেমকে একটা বেইনসাফির পাঠ করে ফেললেন। এটা একটা সমাজের জন্য, একটা রাষ্ট্রের জন্য খুবই মারাত্মক একটা অন্যায়, একটা মারাত্মক একটা ভ্রষ্টতা, এটা মাথায় রেখেন। এরপরে আছে যাদের সর্বস্ব অপহরণ করা হয়েছে, আমি জানি না কাদের সর্বস্ব অপহরণ করা হয়েছে, তবে এই কাজে অন্তত বিপ্লবের পক্ষের কেউ কোনোদিন করবে না, অন্য কেউ যেন এই কাজ করতে না পারে সেদিকে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। আর হইতেছে যাদের পরিবারকে স্বদেশ হইতে নিষ্কৃত করা হয়েছে, এই কাজে যোগ দিবে আওয়ামী লীগের সেই নেতাদের পরিবারের সদস্যরা যাদের কুকর্মের কারণে জনগণের দৌড়ানি খেয়েছে, দেশ ছেড়ে ভাগছে, তাদের জায়গায় তাদের প্রক্সি এজেন্ট হিসেবে কাজ করে। দেশের অবস্থা তো দেখতেই পারলেন, কি ঘটনাগুলো বললেন। এই বিষয়টা হলে আসলে শেখ হাসিনা কিন্তু কোনো ঠাঁই হবে না বাংলাদেশের বিভিন্ন প্রান্তে। এবং এই ব্যাপারগুলো নিয়ে আপনাদের কি মন্তব্য? বাংলাদেশে কি তিনি আজও ফিরতে পারবেন? আর সে খুব রিসেন্টলি ডক্টর ইউনূস সাহেব তিনি কিন্তু একটা কনফারেন্স করবেন মোদির সঙ্গে এবং তাকে ফিরে যাবেন এবং তার শাস্তি নিশ্চিত করার জন্য। সেই ব্যাপারগুলো আপনাদের কি মন্তব্য অবশ্যই আমাদের কর্মচারীদের। আজকে ভিডিও পর্যন্তই। চ্যানেল সাবস্ক্রাইব করুন, বন্ধু হয়ে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।